আপার প্রাইমারি টেটে যাদের সায়েন্স অ্যান্ড ম্যাথ রয়েছে, তাদের যে সায়েন্সের সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা একটু অদ্ভুত টাইপের, মানে ছোট ছোট টপিক দেওয়া আছে, কিন্তু সেই টপিক যদি আমরা দেখি সেই টপিক পড়ার জন্য আরও অনেক কিছু জানতে হবে। সেরকমই আজকে আমরা একটা ফান্ডামেন্টাল জিনিস দেখব ফিজিক্সের, সেটা হচ্ছে লজ অফ মোশন। নিউটন 3টে লজ অফ মোশনের কথা বলেছিলেন। সেই লগুলো থেকে আমরা কি কি পেয়েছি, সেই লগুলো কি বলতে চাইছে অ্যাকচুয়ালি, সেগুলো আজকের ক্লাসে আমরা দেখব। পুরো ক্লাসটাই বাংলাতে হবে, কিছু কিছু টার্ম আমরা একটু ইংলিশ, এবং ইংলিশের সঙ্গে ফিজিক্সে যে জিনিসটা হয় যে কোনো জিনিসকে, মানে যেমন ধরো মাসকে এম দিয়ে ডিনোট করা হয়, এই জিনিসপত্রগুলো একটু একটু করে ধরতে শিখবো আমরা, তাহলে ক্লিয়ার হতে থাকবে সামনের দিকে। তো প্রথম সূত্রে তিনি কি বলেছিলেন? প্রথম সূত্রে বলেছিলেন যে বাইরে থেকে যদি কোনো বস্তুকে বল না দিই, তাহলে সেই বস্তুটা যদি স্থির থাকে তাহলে সে স্থির থেকে যাবে, আর যদি কোনো গতিশীল বস্তু থাকে তাহলে সে সমবেগে সরলরেখায় চলতে থাকবে। তার মানে বাইরে থেকে বল দেওয়াটা জরুরি বস্তুর অবস্থার পরিবর্তন করার জন্য। তো এই যে কোনো স্থির বস্তু স্থির থেকে যাবে এটা তো আমরা জানি। আমি যদি এখানটাতে একটা চককে রেখে দিই, চকটা এখানে থেকে গেল যদি আমি বাইরে থেকে বলটা না দিই, কিন্তু আমি যদি এই চকটাকে ছুড়ে দিই সামনের দিকে, তাহলে কি এটা সমবেগে যাবে বা সরল রেখায় যাবে? নিশ্চয় যাবে না। এটা একটা প্রজেক্টাইল মোশন করে এরকম করে সামনের দিকে গিয়ে কিছুটা গিয়ে তারপরে থেমে যায়। তো নিউটনের প্রথম গতিসূত্রের প্রথম পার্ট বোঝা গেল। তো দ্বিতীয় পার্টে কি বললো? যে কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ না করলে যদি সে গতিশীল হয় তাহলে সে সমবেগে সরল রেখায় চলতেই থাকবে। এটা না হয়ে আমাদের পৃথিবীতে কি হচ্ছে যে বলটা এরম করে সামনের দিকে গিয়ে পড়ে যাচ্ছে প্রজেক্টাইল মোশন করে। না এটা সমবেগে হচ্ছে, না এটা সরল রেখায় যাচ্ছে। এটা কেন হয়? কারণ এখানটাতে আমরা না দেখলেও বা না চিন্তা করলেও এর উপরে দুটো বল কিন্তু কাজ করছে কন্টিনিউয়াস। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা পৃথিবী ওর সেন্টারের দিকে সবসময় টানছে। এই সেন্টারের দিকে টানার ফলেই ওর গতিপথটা কি হচ্ছে, এরকম হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কি, ফ্রিকশনাল ফোর্স, ওই যে এয়ারে ড্র্যাগ পাচ্ছে বা এয়ারে ঘর্ষণ হচ্ছে, বা এখানে যখন মাটিতে পড়ে গেল মাটিতেও ঘর্ষণ পেল, এই যে ফ্রিকশনাল ফোর্স, এই দুটো কারণেই বলটা না সমবেগে যেতে পারছে বা না সরল রেখায় যেতে পারছে। তাহলে এই দুটো বল যদি না থাকে তাহলে কিন্তু কোনো গতিশীল বস্তু একবার গতি অর্জন করে ফেললে তাহলে সে সামনের দিকে সরল রেখায় সমবেগে চলতে থাকবে। এটা কোথায় সম্ভব? যেখানে এই দুটো বল নেই বা এক্সট্রা কোনো বলই নেই। মানে আমরা যদি পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যাই বা মহাকাশে চলে যাই, সেখানটাতে কি হবে? একটা জিনিসকে তুমি যদি একবার ছুড়ে দাও তাহলে সে অনন্তকাল ধরে সামনের দিকে সরল রেখায় সমবেগে চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো সেলেস্টিয়াল বডি, মানে চাঁদ বা সূর্য, তাদের গ্র্যাভিটির আন্ডারে আসছে। যখন তাদের গ্র্যাভিটির আন্ডারে আসবে তখন সে তাকে আবার প্রদক্ষিণ করে হয়তো বেরিয়েও যেতে পারে, বা যদি গ্র্যাভিটেশনাল পুল বেশি হয় তাহলে তার উপরে গিয়ে ক্র্যাশও করে যেতে পারে। এই হলো নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম, যে বস্তুর একটা টেন্ডেন্সি রয়েছে। কি টেন্ডেন্সি? স্থির বস্তুর টেন্ডেন্সি রয়েছে স্থির থাকার, এবং গতিশীল বস্তুর টেন্ডেন্সি রয়েছে গতিশীল থাকার। এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাকে আমরা বাংলায় বলি হচ্ছে জাড্য। এটা নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা পেলাম কিসের ধারণা? জাড্যের ধারণা। তাই নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্যের সূত্র বলা হয়। এবং জাড্যটা কি? জাড্যটা বলছে যে স্থির বস্তুর স্থির থাকার যে প্রবণতা সেটা হচ্ছে স্থিতিজাড্য, আর গতিশীল বস্তুর গতিতে থাকার যে প্রবণতা সেটাকে বলা হচ্ছে কি? গতিজাড্য। এটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট, আর এটা হচ্ছে ইনার্সিয়া অফ মোশন। জাড্যকে আমরা ইংলিশে ইনার্সিয়া বলি। আচ্ছা, জাড্যর এক্সাম্পল খুব সহজ, ছোটবেলায় পড়ানো হয়েছিল, যে একটা বাসে তুমি বসে আছো, হঠাৎ করে বাসটা চলতে শুরু করলো, তুমি তখন কি হলো, এমনি পেছন দিকে একটা ধাক্কা খেলাম, এবং পেছনের সিটটা আমাকে কি করলো, বাইরে থেকে একটা বল দিল, যার ফলে আমি সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। যদি এই সিট বা বাস কোনো কিছু আমাকে বল না দিত তাহলে কি হতো, বা কোনো ঘর্ষণ না থাকতো, তাহলে আমি থেকে যেতাম, বাসটা চলে যেত। টম অ্যান্ড জেরিতে যেরকম হয়, যে ওর থেকে গেল আরেকটা সামনের দিকে চলে গেল, কারণ বল পাচ্ছে না। তো বাইরে থেকে বলটা জরুরি, আমার মাথায় যে বলটা লাগলো সেটা জরুরি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তাহলে এটা কি? স্থিতিজাড্যের উদাহরণ। জাড্য করার সময় সবসময় আমরা দেখব আগের অবস্থাটা কি ছিল। আগে ব্যক্তিটা স্থির ছিল, তাই এটা স্থিতিজাড্যের উদাহরণ। পরেরটাতে আমরা দেখি বাসটা চলছে সামনের দিকে সমবেগে, হঠাৎ করে বাসটা ব্রেক করলো, তখন আমি কি হলো, আমি সামনের দিকে ঝুঁকলাম, আমার মাথাটা সামনের সিটে লাগলো, বা হাত দিয়ে আমি নিজেকে থামালাম। এই যে হাত দিয়ে থামানো বা মাথায় লাগা, এগুলো হচ্ছে আমাকে এক্সটার্নাল ফোর্স দিচ্ছে, আমাকে ওই জায়গায় আমার অবস্থার পরিবর্তন করার জন্য। বাইরে থেকে বল পাওয়ার ফলে আমার কি হচ্ছে, গতিশীল যে অবস্থাটা ছিল বা গতিজাড্য যেটা ছিল সেটা ক্যান্সেল হচ্ছে। তাহলে এটা কি? আমার গতিজাড্যের উদাহরণ। কারণ আমি তার আগে কিসে ছিলাম? গতিতে ছিলাম। আমি যখন গতিতে আছি তখন গতিজাড্য, যখন আমি স্থির অবস্থায় আছি তখন সেটা স্থিতিজাড্য। জাড্য বোঝার সময় সবসময় আমাদেরকে কি করতে হবে?
পূর্বের অবস্থাটা দেখতে হবে। দেখো একটা ছোট্ট এক্সাম্পল দিই। এই যে এটা একটা জিনিস আছে, এটাকে ধরো আমি লাঠি দিয়ে মারছি, লাঠি দিয়ে মারার ফলে কি হচ্ছে, এখান থেকে ধুলোগুলো বেরিয়ে যাচ্ছে। তো এটা কোন জাড্ডের উদাহরণ? এ স্থির অবস্থায় আছে, তাই এটা স্থিতি জাড্ডের উদাহরণ। এই স্থির অবস্থায় থাকার ফলে এর সঙ্গে যে ওই তোমার মলিকুলগুলো আছে বা পার্টিকেলগুলো আছে, চকের গুঁড়োগুলো, সেগুলো স্থিতি জাড্ডে আছে। যখন এই জিনিসটা সরে যাচ্ছে দূরে, ওই মলিকুলগুলো বা পার্টিকেলগুলো এনাফ ফোর্স পাচ্ছে না ওর সঙ্গে সরে যাওয়ার জন্য, সেজন্য সেগুলো কি হচ্ছে, স্থিতি জাড্ডের জন্য এখান থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে। অন্যদিকে যদি আমরা এটাকে এইভাবে মারি, এভাবে মারার ফলেও ধুলো বেরোচ্ছে, এটা কিসের উদাহরণ? এটা কিন্তু গতিজাড্যের উদাহরণ। যখন আমি এভাবে মারছি, এর সঙ্গে সঙ্গে ধুলোর কণাগুলো এখানটাতে আসছে, হঠাৎ করে এই কাপড়টা থেমে যাচ্ছে, কিন্তু ধুলোর কণাগুলো থামতে পারছে না, এনাফ বল পাচ্ছে না, তার ফলে ওরা কি হচ্ছে, তার ফলে ওরা চারপাশে ছড়িয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের স্থিতিজাড্য, গতিজাড্য, যেটা আমরা কি দেখলাম, যেটা ফার্স্ট ল অফ মোশন থেকে পেলাম। এবং ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা বা নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা আরেকটা জিনিসের ধারণা পাই, সেটা হচ্ছে বল। কি দিলে এটা ঘটবে? বল দিলে এটা ঘটবে, বল দিলে অবস্থার পরিবর্তন হবে। তাহলে আমরা বলের যে সংজ্ঞা বা বলের যে ধারণা, সেটা কিন্তু প্রথম গতিসূত্র থেকেই পেয়ে যাই। এটা অনেকের ভুল ধারণা থাকে যে আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে পাই, কিন্তু বলের ধারণা আমরা প্রথম গতিসূত্র থেকে পেয়ে গেছি। বলের যে গাণিতিক রূপ, সেটা আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে পাই। তাহলে সেটার জন্য আমাদের দ্বিতীয় গতিসূত্রটা জানতে হবে। প্রথম গতিসূত্র থেকে আমরা পেলাম হচ্ছে জাড্ডের ধারণা এবং বলের ধারণা। দ্বিতীয় গতিসূত্র কি বলছে? দ্বিতীয় গতিসূত্র বলছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন তার উপরে প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তন কোন দিকে হয়? যেদিকে বল প্রযুক্ত হয় সেদিকেই ভরবেগের পরিবর্তনটা হয়। তাহলে নতুন জিনিস একটা দেখলাম আমরা, সেটা হচ্ছে ভরবেগ। এই ব্যক্তিটা খুব ভালো, ফিজিক্সের মধ্যে খুব সাদাসিধা মানুষ, কারণ এর যেমন নাম ওরকমই এর কাজ। ভরবেগ, এটাকে আমরা ইংলিশে বলি মোমেন্টাম, প্রকাশ করি পি দিয়ে। অদ্ভুত একটা জিনিস, নাম মোমেন্টাম কিন্তু প্রকাশ করি পি দিয়ে। আর এটা আমরা কি করে পাই? কোনো বস্তুর ভর তার সঙ্গে তার বেগটা যদি আমরা গুণ করে ফেলি, তাহলেই কিন্তু আমরা ভর বেগ পেয়ে যাই। মানে ধরে নাও একটা সাইকেল খুব স্পিডে যাচ্ছে, সে দেওয়ালে ধাক্কা মারলো, আর একটা ট্রাক খুব আস্তে আস্তে যাচ্ছে, সে দেওয়ালে ধাক্কা মারলো। দুটোর মধ্যে কে সব থেকে বেশি ক্ষতি করবে? ট্রাকটা কিন্তু বেশি ক্ষতি করবে। ট্রাকের বেগ কম হলেও তার ভর বেগটা বেশি, তার ফলে তার মোমেন্টামটা বেশি ছিল, সেজন্যই সে বেশি ক্ষতি করতে পারলো। তো যাই হোক, এখানে গতিশক্তির কিছু ব্যাপার থাকে, সেগুলো পরে দেখবো আমরা। মোট কথা এটা থেকে আমরা মোমেন্টামের আইডিয়া পেলাম বা ভরবেগের আইডিয়া পেলাম। তো ভরবেগ মানে কি বলছে? ভর ইন্টু বেগ। আচ্ছা, আমার একটা জিনিস বলো, কোনো বস্তু যদি গতিশীল হয়, তাহলে কি তার ভরের পরিবর্তন হয়? সাধারণত সাধারণত যদি আলোর বেগের কাছাকাছি আমরা না যেতে পারি, তাহলে কিন্তু আমরা গতিশীল হলে আমাদের ভরের পরিবর্তন হয় না, আমাদের ভরটা একই থাকে। মানে আমি এখান থেকে সাইকেল চালিয়ে যাচ্ছি, সাইকেল যখন চালানো শুরু করলাম, তখন আমার বেগ শূন্য, এখান থেকে হয়তো আমি কিছুটা দূরে গেছি, বেগটা বেড়ে গেছে, কিন্তু আমার ভরটা কি হয়েছে? ভর তো একই থেকে গেছে। সেজন্য নিউটনের গতিসূত্র অনুযায়ী ভরবেগের যে পরিবর্তন বলেছে, সেক্ষেত্রে ভরটা একই থাকবে দুই সময়। আচ্ছা, ভরবেগের মধ্যে ভর মানে ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করব। ভরবেগের মধ্যে কি আছে? ভর ইন্টু বেগ আছে। ভর মানে হচ্ছে মাস, সেজন্য এটা আমরা এম দিয়ে লিখি, আর বেগ মানে হচ্ছে ভেলোসিটি, সেটাকে আমরা ভি দিয়ে লিখি। তাহলে ভরবেগের পরিবর্তনের ক্ষেত্রে আমরা যদি এটাকে অন্তিম ভরবেগ ধরে নিই, এটা অন্তিম ভরবেগ, মানে গাড়ি চালাতে চালাতে আমার বেগটা বেড়ে গেছে, সেজন্য এটা অন্তিম ভরবেগ। আর তার আগে যেটা আমার ভরবেগ ছিল, সেটাকে যদি আমরা এম ইউ ধরে নিই, এটা হচ্ছে প্রাথমিক ভরবেগ। তাহলে কোনো বস্তুর অন্তিম থেকে তার প্রাথমিকটা বাদ দিলে আমরা কি পাবো? পরিবর্তনটা পাবো। তাহলে এটা ভরবেগের পরিবর্তন। এটাই কি বলেছে? ভরবেগের পরিবর্তনের হার বলেছে। হার মানে সে খুব ভালো হারে পড়াশোনা করছে, তার মানে সে একদিনে অনেক কিছু পড়ে নিচ্ছে, বা 1 ঘন্টায় অনেক কিছু পড়ে নিচ্ছে। কেউ খুব খারাপ হারে কাজ করছে, তার মানে সে ধীরে ধীরে কাজ করছে, 1 ঘন্টায় কম কাজ করছে। মানে একক সময়ে কোনো জিনিসকে যখন আমরা মেজার করি, তখন এই হার কথাটা আসে। তাই যখনই হার চলে আসবে, তখন আমরা জিনিসটাকে সময় দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা হলো কি, উপরেরটা ভরবেগের পরিবর্তন, সময় দিয়ে ভাগ করার ফলে আমরা কি পেলাম? ভরবেগের পরিবর্তনের হার। নিউটন কি বলেছিলেন দ্বিতীয় গতিসূত্রে? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক, এফ ফর ফোর্স। তাই এটাকে আমরা বল ধরে নিলাম। তাহলে ভর বেগের পরিবর্তন, সেটার হার কার সঙ্গে সমানুপাতিক? প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। এবং এর দ্বিতীয় ক্লজে কি বলেছিলেন? যে বল যেদিকে প্রয়োগ হয়, ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। এটা তো সাধারণ বিষয়। আমি যদি এটাকে ঠেলি, তাহলে ভরবেগের পরিবর্তন ওদিকে হবে। আসছি ওই বিষয়টাতে। আগে আমরা এই জিনিসটাতে দেখি এখানে কি বলেছে প্রথম দিকে। তাহলে বলের সঙ্গে ভরবেগের পরিবর্তন সমানুপাতিক। এরপর আমরা কি করলাম? এই সমানুপাতিক চিহ্নটাকে ওঠানোর জন্য একটা ধ্রুবক নিতে হয়, সেই ধ্রুবকটা আমরা কে বা 1 নিয়ে নিলাম, 1 নিয়ে নিলাম। তাহলে এফ ইকুয়ালস টু 1 ইন্টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এম ভি মানে হচ্ছে অন্তিম ভরবেগ, মাইনাস প্রাথমিক ভরবেগ, টি দিয়ে ডিভাইড করে দিয়েছি।
তার মানে এটা ভরবেগের পরিবর্তনের হার। এখান থেকে যদি আমরা মাসটাকে কমন নিই বা এমটাকে কমন নিই, তাহলে কি পড়ে থাকবে? তাহলে পড়ে থাকবে আমার ভি মাইনাস ইউ বাই টি। অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ মানে বেগের পরিবর্তন, আর সময় দিয়ে ভাগ মানে বেগের পরিবর্তনের হার। বলো তো এটা কি? বেগের পরিবর্তনের হার আমরা জানি এটাকে বলা হয় ত্বরণ বা অ্যাক্সিলারেশন। যখন আমরা স্কুটি চালাই, বাইক চালাই বা যে কোনো গাড়ি চালানো হয়, সেখানে একটা অ্যাক্সিলারেটর থাকে, যেটাতে চাপ দিলে কি হয়? জিনিসটার বেগ বাড়ে। তাই বেগের পরিবর্তনের হারকে বলা হয় কি? ত্বরণ। ত্বরণকে আমরা ইংলিশে বলি হচ্ছে অ্যাক্সিলারেশন। সেজন্য ত্বরণকে লেখা হয় এ দিয়ে। তাহলে এখান থেকে আমরা ভি মাইনাস ইউ বাই টি এটা যদি ত্বরণ দেখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, এম এ। তাহলে নিউটনের গতিসূত্র থেকে আমরা যে ফর্মুলাটা পেলাম হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। কোনো বস্তুর বল মাপার ফর্মুলা আমরা পেলাম বা বলের গাণিতিক রূপটা পেলাম। বল কি সেটা আমরা প্রথম সূত্রে পেয়েছি, বলের ফর্মুলা কোথায় পেয়েছি? দ্বিতীয় সূত্রে পেয়েছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বলের গাণিতিক রূপ বা বলের ফর্মুলা আমরা কোথায় পাচ্ছি? তৃতীয় সূত্র থেকে। এই হচ্ছে আমাদের ইকুয়েশন ফরমেশন। এবার আমরা এককটা একটু দেখে নিই। এসআই সিজিএস দুটোই আমরা দেখব। এফপিএস এখন অতটা ব্যবহার হয় না, তাই এফপিএস নিয়ে আমরা অত আলোচনা করব না। এফ ইকুয়ালস টু এম এ। একটা চার্ট আমি লিখে দিচ্ছি, এই চার্টটা যদি মাথায় রাখো তাহলে আশা করি কোনোদিন একক বের করতে সমস্যা হবে না। দেখো সিজিএস এ লেন্থ আমরা মাপি হচ্ছে সি ফর সেন্টিমিটার দিয়ে, মাস মাপি হচ্ছে জি ফর গ্রাম দিয়ে। মাস মানে ভর, লেন্থ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা সেন্টিমিটার, এবং ভর মাপছি কি দিয়ে? গ্রাম দিয়ে। আর এস ফর সেকেন্ড দিয়ে আমরা কি মাপছি? টাইম মাপছি। সিজিএস এর থেকে এসআই তুলনামূলকভাবে একটু বড় একক হয়, সেজন্য এসআই আমরা লেন্থ মাপি কি দিয়ে? এসআই আমরা লেন্থ মাপি হচ্ছে মিটার দিয়ে। সেন্টিমিটারের একটু কাছাকাছি মিটার, কিলোমিটার তো নয়, সেজন্য সেন্টিমিটার থেকে একটু বড় মিটার। আর মাস মাপি কি দিয়ে? গ্রাম থেকে একটু বড়কে, গ্রাম থেকে একটু বড় হচ্ছে কেজি, তাই মাসটা মাপি আমরা কেজি দিয়ে। আর দুজনের ক্ষেত্রে টাইমটা আমরা সেকেন্ড দিয়েই মাপি। এবার আমরা দেখি একটু এফ ইকুয়ালস টু এম এ কি বলছে। আচ্ছা, এই যে বলের যে একক, বিজ্ঞানী নিউটনের নামানুসারে বলের এককের নাম দেওয়া হয়েছে নিউটন। এই নিউটন কথাটার অর্থ কি? এক নিউটন যে আমি লিখলাম, এক নিউটন কথার অর্থ হলো এদিকে মাসের একক 1 কেজি লিখবো আমরা, এবং এদিকে অ্যাক্সিলারেশন বা ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখবো। মানে 1 কেজি ভরের কোনো বস্তুকে যদি আমরা 1 নিউটন বল দিয়ে দিই, তাহলে সে কত পরিমাণ ত্বরণ পাবে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বা 1 কেজি ভরের বস্তু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে কোনো দেওয়ালে যদি ধাক্কা মারে, তাহলে সে কত পরিমাণ বল এক্সার্টেড করবে? 1 নিউটন পরিমাণ। বা 1 কেজি ভরের 1 মিটার সেকেন্ড স্কোয়ার ত্বরণযুক্ত কোনো বস্তুকে থামানোর জন্য আমার বল কতটা দরকার? 1 নিউটন বল দরকার। নিউটন সম্বন্ধে আমাদের আইডিয়া ক্লিয়ার করতে হবে। এই নিউটনটা কি? বলের একক, বলের এসআই একক। এসআই থেকে এবার আমরা সিজিএস এ কনভার্ট করবো। এটাকে কি করে কনভার্ট করবো? সিজিএস এ যাওয়ার জন্য কেজিকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে 1 কেজি মানে কি? 1000 গ্রাম। অন্যদিকে মিটারকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? মিটারকে আমাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে 1 মিটার ইকুয়ালস টু আমরা কি জানি? 100 সেন্টিমিটার। পার যে সেকেন্ড স্কোয়ার ছিল, দুজনের ক্ষেত্রে টাইম আমরা কি দিয়ে মাপি? সেকেন্ড দিয়ে মাপি, তাই সেকেন্ড স্কোয়ারটা সেকেন্ড স্কোয়ারই থাকলো। এবার এটাকে যদি আমরা একসাথে লিখি, তাহলে দেখো এখানে 10-এর পরে 1-এর পরে 3টে শূন্য আর 1-এর পরে 2টো শূন্য, তাহলে এটাকে 10⁵ লিখতে পারি। 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে যদি আমরা 10⁻, এত বড় না লিখে এটাকে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে, এটাকে নাম দেওয়া হয়েছে ডাইন। এই যে ডাইন, এটা কি? এটা হচ্ছে বলের সিজিএস একক। আর নিউটন এটা কি? বলের এসআই একক। তাহলে যদি কখনো বলে দেয় 1 নিউটন সমান কত ডাইন, আমরা সঙ্গে সঙ্গে বলতে পারবো 10⁵ ডাইন। যদি উল্টো বলে 1 ডাইন সমান কত নিউটন, তাহলে 10⁵ এদিকে গুণ হয়েছে, মানে এরকম করে লিখতে পারি আমরা 1 × 10⁵। তাহলে এটা এই পাশে এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাহলে 10⁻⁻5 নিউটন হয়ে যাবে। 1 ডাইন সমান 10⁻⁻5 নিউটন। এই হচ্ছে আমাদের ফোর্স বা বলের ইউনিট কনভার্সন, যেটা আমরা বই থেকে পেয়েছি। ফোর্সের বের করার ফর্মুলাটা আমরা পেয়েছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে।
এরপরে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রে চলে যাব। নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলেছে? খুব সহজ গতিসূত্রটা, এটা সবাই মোটামুটি আমরা জানি। নিউটনের তৃতীয় গতিসূত্র বলছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত পরিমাণ প্রতিক্রিয়া আছে। এখান থেকে যে প্রশ্নটা আসে বা যে কনসেপচুয়াল জিনিসপত্রগুলো জিজ্ঞেস করা হয় যে এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এই দুজন কি একই বস্তুর উপরে কাজ করে না ভিন্ন বস্তুর উপরে কাজ করে? দেখো, যে বলে না যে আমাকে চড় মেরেছে, আমি আবার ওকে চড় মারবো, কারণ নিউটন বলেছে ইচ অ্যাকশন এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, রিয়াকশন হিসাবে মারবো। এই কথাটা আপাতত দৃষ্টিতে ঠিক মনে হলো, নিউটনের সূত্র অনুযায়ী কিন্তু ভুল। কারণ যখন প্রথমবার মারা হচ্ছে সেই টাইমে অ্যাট এ মোমেন্ট অ্যাকশন এবং রিয়াকশন বা ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু ঘটে গেছে। ক্রিয়া কোনটা? আমাকে ধরো কেউ মারলো, তাহলে আমার গালে লাগলো, ওর হাতে তো লাগলো, ওর হাতে লাগাটা প্রতিক্রিয়া। অ্যাট এ মোমেন্ট ঘটছে, আমার গালেও লাগছে, ওর হাতেও লাগছে, এবং এই যে ক্রিয়া প্রতিক্রিয়া এই দুটো সমান হয় কিন্তু পরস্পর বিপরীতমুখী হয়। ক্রিয়া যদি এদিকে হয়, প্রতিক্রিয়া এদিকে হবে, ফলেই ক্যান্সেল আউটটা হয়। তো ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় কি হবে? একসাথে ঘটবে। আগে ক্রিয়া ঘটলো, তার কিছুক্ষণ পরে প্রতিক্রিয়া ঘটলো, এরকম নয়। ক্রিয়া এবং প্রতিক্রিয়া একসাথে ঘটবে এবং এদের মান সমান হবে, কিন্তু এদের দিকটা কি হবে? বিপরীতমুখী হবে, দুটো ভিন্ন দিকে ঘটে। আর এরা কি হয়? এরা ভিন্ন বস্তুর উপরে কাজ করে। যখন আমাকে মারছে, সিস্টেম এক হতে পারে কিন্তু ভিন্ন বস্তু হতেই হবে, মানে আমার গাল এবং ওর হাত এই দুটো জিনিস তো আলাদা। তাই সেজন্য কি হবে? ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় ভিন্ন বস্তুর উপরে কাজ করে। এ হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। এখান থেকে আমরা আরেকটা ধারণা পাই, সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণের যে আইডিয়াটা, সেটা আমরা এখান থেকে পাই। সেটা কিছু গ্রাফ দিয়ে তোমাদেরকে দেখাতে হবে, সেটা একটু দেখে নিই। দেখো, এখানে একটা স্ট্রাইকার আছে, এখানে একটা ছোট গুটি আছে। ক্যারাম বোর্ড খেলার সময় অনেক রকম সিনারিও হতে পারে। আমি যে সিনারিওটা বলছি সেটা একটু বোঝার চেষ্টা করো। ধরুন আমি এখান থেকে স্ট্রাইকারটা মারলাম, সাধারণত হয় কি, অনেক সময় এটাও হতে পারে যে স্ট্রাইকারটা এখানে গিয়ে ফিক্স হয়ে গেল এবং গুটিটা ওখানে গিয়ে পড়ে গেল পকেটে। এরকম তো হয়, এক এক সময় আমরা দেখেছি যে স্ট্রাইকারটা ঠিক গুটির জায়গাটা নিয়ে নেয় আর গুটিটা ওখান থেকে প্রচণ্ড স্পিডে সরে গিয়ে পকেটে গিয়ে পড়ে যায়। দুটো সিনারিওতে আমরা ভরবেগের যোগফলটা দেখব। এই ক্ষেত্রে ভরবেগের যোগফল, এটা যদি আমরা এম ধরে নিই, অর্থাৎ এর ভরটা বেশি তাই বড় এম ধরলাম, এর ভরটাকে আমরা যদি ছোট এম ধরে নিই, দেখো কি কি হবে তাহলে এখানে ভরবেগটা। এইখানটাতে স্ট্রাইকারটা যাওয়া শুরু করেছে, তাহলে স্ট্রাইকারের বেগ আমরা ছোট আমরা ভি ধরে নিচ্ছি, এবং পরে যে ছোট গুটিটা আছে, ছোট গুটিটার বেগ কত? ছোট গুটিটা যাচ্ছে না সামনের দিকে, তাই ছোট গুটিটা স্থির অবস্থায় আছে, তাই ওর বেগটা কত? 0। অন্যদিকে আমরা দেখি, অন্যদিকে এই স্ট্রাইকারটা কি হয়েছে? এই স্ট্রাইকারটা থেমে গেছে, এবং এই গুটিটার কি হয়েছে? এই গুটিটা স্ট্রাইকারটা যে বেগে আসছিল তার থেকে অনেক বেগে কিন্তু এই গুটিটা বেরিয়েছে, স্যাক করে চলে যায়। তাই সেক্ষেত্রে এই এই গুটিটার কি হয়েছে? বেগটা কিন্তু বেড়ে গেছে। নর্মালি তুমি ভাবো, তুমি যে নিউটনের তৃতীয় গতিসূত্র জানো না, নর্মালিও তুমি এটাকে প্রুভ করতে পারছো নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে, যে এইখানটাতে আচ্ছা এম ইন্টু জিরো মানে এটা জিরো হয়ে গেছে, আর এখানটাতে এম ইন্টু জিরো মানে এটা জিরো হয়ে গেছে। এখানটাতে স্ট্রাইকারের গতি বেশি, সেজন্য বেগটা কম। এখানটাতে ছোট স্ট্রাইক, আচ্ছা এটাকে আমাকে অন্য একটা কিছু ধরতে হবে, ইউ ধরে নিচ্ছি, দুজনের বেগ তো সমান নয়, তো আলাদা কিছু আলাদা ধরতে হবে। এখানটাতে গুটিটার মাসটা কম, তাহলে বেগটা বেশি। নর্মালি আমরা প্রুভ করতে পারছি যে দুজনের ভরবেগের যোগফল কি হচ্ছে কলিশনের আগে এবং কলিশনের পরে সমান হচ্ছে। আর এটা কোথায় থেকে আসলো? এটা আসলো নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে, যেখানে বলেছিল যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হয় এবং বিপরীতমুখী হয়। এই হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্র। দু চারটে প্রশ্ন আছে, সেগুলো একটু করে নিই আমরা, যেগুলো এর আগে এখান থেকে এসেছে। বলেছে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? তোমরা এটা মানে আমি এক্ষুনি পড়ালাম যে প্রথম গতিসূত্র থেকে কিন্তু বলের সংজ্ঞা আমরা পাই, দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের ফর্মুলা পাই। তাই এটা হবে অপশন এ। পরের প্রশ্নে কি বলেছে? আচ্ছা এই প্রশ্নটা এসেছিল আপার প্রাইমারিটের 2015-তে, ওয়েস্টবেঙ্গল আপার প্রাইমারিটের 2015-তে। তো পরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্নে কি বলেছে? কোনো বস্তু যে ধর্মের জন্য স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে তাকে কি বলে? প্রথম পাতাতেই আছে, সেকেন্ড কলামে। কোনো বস্তু তার স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করছে যে ধর্মের জন্য, সেটাকে আমরা কি বলবো? নিউটনের প্রথম গতিসূত্রে আমরা এই ধারণাটা পেয়েছি, সেটা হচ্ছে জাড্য বা ইনার্সিয়া, অপশন সি। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? 1 নিউটন সমান কত ডাইন? একটু আগে আলোচনা করা হলো, 1 নিউটন সমান
10⁵ ডাইন। এটাও কিন্তু আপার প্রাইমারি টেট 2014-তে এসেছে। নেক্সট কোশ্চেন আমরা যাই, কি বলেছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বল, ভর এবং ত্বরণের সঠিক সম্পর্ক কোনটি? এটা সিটেট ডিসেম্বর 2018-তে এসেছিল। বলে এফ ইকুয়ালস টু এম এ, অপশন বি। এই যে এম টাইমস এ দেওয়া আছে মানে এম ইন্টু এ বেসিক্যালি, তাহলে অপশন বি হচ্ছে আমাদের ঠিক। 5 নম্বর প্রশ্ন বলছে বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকটি পিছনের দিকে ধাক্কা দেয়, এটি নিউটনের কোন সূত্রের উদাহরণ? যখন বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে, সামনের দিকে ক্রিয়া হচ্ছে, প্রতিক্রিয়া হিসাবে আমার ধাক্কাটা লাগছে বা কাঁধে ধাক্কা লাগে, বেসিক্যালি কাঁধে রাখলে বন্দুকগুলো, রাইফেলগুলো। তো এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা পাচ্ছি। 6 নম্বর কি বলছে, রকেট বা জেট ইঞ্জিন কোন সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে চলে? তৃতীয় গতিসূত্র থেকে রকেট জেট ইঞ্জিন আসছে এবং এটা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কিন্তু কাজ করে। পরের কোশ্চেন কি বলেছে, চলন্ত বাসে হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, এটি কিসের উদাহরণ? চলন্ত বাস, বাস আগে চলছিল, তাহলে এটা কোন জাড্যের উদাহরণ হবে? গতিজাড্যের উদাহরণ, মানে অপশন বি। তারপরে কি বলেছে, বলের বা ফোর্সের এসআই একক কোনটি? একটু আগে পড়লাম আমরা, এসআই একক নিউটন, অপশন সি। 9 নম্বর বলছে ভরবেগ বা মোমেন্টাম কোন ধরনের রাশি? আচ্ছা, এগুলো নিয়ে একটু বলে দিই। দেখো, ফিজিক্সে ভৌত রাশিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। যে রাশিগুলো শুধুমাত্র স্কেল দিয়ে মাপা যায়, মানে যেগুলোর শুধু মান রয়েছে, সেগুলো স্কেলার, এবং যেগুলোকে মাপার জন্য তার মান এবং অভিমুখ দুটোরই প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র যখন আমরা পড়েছিলাম, তখন বলা হয়েছিল যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। দ্বিতীয় ক্লজে কি বলা হয়েছিল, ভরবেগের পরিবর্তন কোন দিকে হয়? যেদিকে বল দেওয়া হয় সেদিকেই। তার মানে দিক রয়েছে, বলেরও একটা দিক রয়েছে এবং ভরবেগেরও একটা দিক রয়েছে। তাই বল বা ভরবেগ এরা দুজনেই কি ভেক্টর রাশি। তাহলে এখানটাতে আমরা দেখব কি, ভরবেগ হচ্ছে কোন ধরনের রাশি? অপশন বি, ভেক্টর রাশি, কারণ এর দিকও রয়েছে এবং মানও রয়েছে। 10 নম্বর প্রশ্ন কি বলেছে, নিউটনের কোন গতিসূত্র থেকে বলের মান বা পরিমাপ করা যায়? মান বা পরিমাপ করার জন্য আমার এম এর দরকার, বা এফ ইকুয়ালস টু এম এ, এটা জানা দরকার। আগেরটাতে আমরা জেনেছিলাম যে বল দিলে কি হয়, স্থির বস্তু থেমে যায় বা গতিশীল বস্তুকে মানে থামানো যায়, বা স্থির বস্তুকে গতিশীল করা যায়। আর এখানটাতে কি বলছে, পরিমাপ, পরিমাপ করার জন্য আমার দ্বিতীয় গতিসূত্র কিন্তু দরকার। তাই এটা আমাদের কারেক্ট অপশন হচ্ছে বি। বাকি কিছু কনসেপচুয়াল প্রশ্ন আছে, এগুলো একটু তোমরা দেখবে। আর লাস্টে 20টা এক্সাম টিপস দেওয়া আছে, মানে এই চ্যাপ্টারটা পড়ার পরে তোমরা যদি এই টিপসগুলো ফলো করো, তাহলে এই চ্যাপ্টার সম্বন্ধে আইডিয়া আরও পরিষ্কার হবে, এবং এগুলো পরীক্ষাতেও তোমরা কিন্তু পেতে পারো। তো আজকের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ।